কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল হরর পডকাস্টে স্বাগতম জানাই আপনাদের। আমি কৌস্তভ। আজকের এপিসোড শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আপনাদের জীবনেও যদি কোনো রকমের হন্টিং এক্সপিরিয়েন্স, প্যারানর্মাল এক্সপিরিয়েন্স অথবা কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা অতিপ্রাকৃতিক কোনো ঘটনা ঘটে থাকে, সেগুলো কিন্তু আপনারা আমাদের কিউরিওফাইটে এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে পারেন। আমাকে যোগাযোগ করতে আমাকে ইমেল করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আপনারা ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। আমার প্রত্যেকটা আইডিয়াল লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের একদম পিন কমেন্টে পেয়ে যাবেন। এবং হ্যাঁ, কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। কিউরিওফাইটের আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে দত্তপুকুরের একটা বাড়ির ঘটনা আপনারা শুনতে চলেছেন। সেখানে কয়েকজন বন্ধুবান্ধব যায় এবং সেখানে গিয়ে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে, এবং সেই খেলাটা খেলাকালীন এমন একটা ঘটনার সূত্রপাত হয় যা শুনলে আপনারা শিহরিত হয়ে উঠবেন। ভয়ের এই আদিম উৎস কোথা থেকে সেটা আপনারা বুঝতে পারবেন। আশা করছি আজকের এই ঘটনাটা আপনাদের খুবই ভালো লাগবে। এবং হ্যাঁ, আজকের এই ঘটনাতে যাওয়ার আগে আপনাদের সকলকে আমি জানাই মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। আজকে আমার সাথে কলে ছিল প্রত্যুষা। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল মারাত্মক ভয়ের একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো প্রত্যুষা, কেমন আছিস? ভালো আছি। ওকে, বিষয়টা যেটা হচ্ছে যে তুই আমাদের সাথে এর আগে দুটো ঘটনা শেয়ার করেছিস। একটা যাদবপুরের ঘটনা ছিল যেখানে তোর বন্ধু বান্ধবরা, মানে যে গ্রুপটা ছিল, সেখানে অনেকের পরপর আনন্যাচারাল ডেথ হয়। আর আই থিঙ্ক আরেকটা ঘটনা শেয়ার করেছিলি, সেটা একটা নিউ টাউনের ফ্ল্যাটের ঘটনা, যদি খুব ভুল না করি। রিসেন্টলি তুই জানিয়েছিস, রিসেন্টলি তোর সাথে কথাবার্তা বলার যে কারণটা, সেটা হচ্ছে 2-3 মাস আগে, অগস্টের দিকে মেবি, তোদের একটা এক্সপিরিয়েন্স হয়, অ্যান্ড সেই এক্সপিরিয়েন্সটা খুবই মারাত্মক বলে আমার মনে হয়েছে। আমি চাই যে তোদের সাথে যে ঘটনাটা ঘটেছিল না, সেই ঘটনাটা আমাদের সাথে একটু শেয়ার কর। কি ঘটেছিল প্রত্যুষা? একদমই, আমি তোমার সাথে কথা হয়েছিল আমার ওই ওখান থেকে ফেরার পরপরই। তো আমরা ওই বহুত দিন একটা প্ল্যান এরম হয়েছে যে যাব কোথাও, অনেকদিন যাওয়া হচ্ছে না কোথাও, কাছাকাছি গিয়ে ওই 4-5 দিনের মধ্যে ঘুরে চলে আসবো। তো গেছিলাম হচ্ছে গিয়ে আমরা 4 জন, আমার একটা বান্ধবী, আমার দাদা আর দিদি। আচ্ছা। তো গেছিলাম, জায়গাটা হচ্ছে দত্তপুকুরেরই, কিন্তু ওখান থেকে বেশ কিছুটা ভেতরে বাড়িটা আর কি যেখানে। তো আমার সেই বান্ধবীরই বাড়িটা মেনলি। তো দেখো, ন্যাচারালি কোনো জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি, খুব ভালো মুডেই থাকবো, ভালো মুডে আছি, ভালো আড্ডা মারছি, মজা হচ্ছে, সব ঠিক আছে। কখনোই নিশ্চয়ই মাথায় আসবে না নেগেটিভ কিছু, যে খারাপ কিছু হবে গিয়ে বা কোনো ভয়ঙ্কর কিছু হতে চলেছে। তো আমরা সকালবেলা সুন্দর বাড়ি থেকে বেরোলাম সবাই। বেসিক্যালি আমার বাড়ি থেকে দত্তপুকুরের যা ডিস্টেন্স, আমার বাড়ি থেকে টাইম লাগে হার্ডলি 1.5 ঘন্টা যদি গাড়িতে যাই আমরা। সেখানে আমাদের মানে সময় লেগে গেল 3.5 ঘন্টা। আচ্ছা। তার কারণ হচ্ছে প্রথমে হচ্ছে 2বার টায়ার পাঞ্চার হলো। সেটা খুব আনন্যাচারালি কিভাবে হলো, মানে কিছু জানাই গেল না, যাই হোক। তো সেটা থেকে মাঝখানে আবার কিছু একটা কানেকশন এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে, যে মানে লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না আর কি, সেই জন্য মাঝখানে কিছুক্ষণ আবার গ্যাপ। তো এই করতে করতে আমরা ওই 3.5 ঘন্টার জার্নি করে আমরা ঢুকলাম ওখানে দত্তপুকুরে। হ্যাঁ। তো সেখানে গিয়েও আরেক সমস্যা কি না, ড্রাইভার সে নাকি রাস্তা চিনতে পারছে না। যেটা আমি শুরুতেই বললাম যে দত্তপুকুর, মেন দত্তপুকুর থেকে অনেকটাই ভেতরে ওই বাড়িটা।
সেখানে আরো কিছুটা সময় গেল। তো ঢুকতে ঢুকতে আমাদের হয়ে গেল দুপুর 1টা। যাই হোক আমরা গেলাম, গাড়িটা একদম বাড়ির মেন গেটের সামনে দাঁড়ালো। এবার বাড়ির লেআউটটা কিরকম, লেআউটটা আমি পরে বলছি, তার আগে মানে বলে না ওই যে ফার্স্ট একটা পিকচার তুমি যেটা দেখবে সেটা থেকে একটা অনেক কিছু মাথায় চলে আসে। মানে বাড়িটাকে দেখে কারোর বাইরে থেকে মাথায় ভুল করেও আসবে না যে এই বাড়ির ভেতরে কি ভয়ঙ্কর জিনিস আছে আর কি কি হতে পারে। আচ্ছা, মানে একদম সুন্দর ছিমছাম একটা বাড়ি, অনেকটা এরিয়া জুড়ে, তার ঠিক মিডিলে বাড়িটা, সুন্দর গাছপালায় ভর্তি, গেটে সুন্দর গাছপালা রয়েছে, ফুল হয়ে আছে চারদিকে, খুব সুন্দর জায়গাটা, মানে কারোর মাথায় অন্য কিছু আসবেই না, সম্ভবই না। তো যাই হোক আমরা গাড়িটা নিয়ে একদম ভেতরে ঢোকানো হলো, গ্যারেজে গাড়ি ঢুকলো, আমরা নামলাম। এবার বাড়িটা ঢুকেই ওই মানে বাড়ির যেখানটা থেকে স্টার্ট হচ্ছে সেখানে ফার্স্টে 3-4টে ওই সিঁড়ি মতন দেওয়া, ঠিক আছে, তার উপর একটা ওপেন ওই বারান্দা মতন। আমি জানি না ওদের বাকি কার কি ফিলিং হয়েছে, ওই ফার্স্ট সিঁড়িটায় স্টেপটা দেখেই না আমার অ্যাজ ইফ লাগলো যেন একটা কারেন্টার আমি ঝটকা খেলাম। আচ্ছা, যেটা খুব অদ্ভুত, হওয়াটাই স্বাভাবিক। তো এবার আমি ফার্স্টে বুঝতে পারি না যে ধাক্কা গুতো কিছু খেলাম কিনা, যে খুব জোরে ধাক্কা খেলে হতে পারে, হওয়ার চান্স নেই, তাও ঠিক আছে, কিছু বললাম না আমি ওটাতে। আমি যাই হোক আমি আমার লাগেজটা নিয়ে ওই বারান্দাটায় রেখেছি, উঠেছি, আমি সবার আগে আমি উঠেছি। তো বাকি তারপর ওরা উঠলো, লাস্টে উঠেছে আমার ওই বান্ধবী, ওর নাম শ্রী, আমি নামটা ইউজই করছি এখানে, নাহলে বলতে সমস্যা হবে। ওর ঠিক 2টো স্টেপ উঠলো, ওঠার পরে হট করে উল্টো দিকে গিয়েও দেখলাম পড়ে গেল একদম চিত হয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথাটা মাটির দিকে পড়েছে একদম। তো ওকে তো আমরা তুললাম, উঠেও বলছে যে এবার আমি পড়ে গেলাম কি করে, মানে ও এতই শক, বুঝতেই পারছে না যে কি করে পড়ে গেল, মানে ওর যে লেগেছে কিনা ও সেটাই নিতে পারছে না। যাই হোক ওকে তো তুলে আমরা ওই ঘরে নিয়ে এলাম, ওই বরফ টরফ যা দেওয়া হলো, ও তখন অব্দি বুঝতেই পারছে না যে ওর লেগেছে কিনা কোথাও। তো এই করে যাই হোক আমরা ওকে ওর একটা ঘরে ওকে পাঠিয়ে দেওয়া হলো, ওর জন্য যে ঘরটা রাখা থাকে, আর আমরা সবাই যে যার মতন একটা করে ঘরে ঢুকে গেলাম। তো এবার আমাদের ব্যাপারটা কি ছিল, দোতলা বাড়িটা, সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটায় কটা ছিল ঘর, মোস্ট প্রবাবলি 4টে, ফার্স্ট ফ্লোরে 4টে ঘর, আর গ্রাউন্ড ফ্লোরটায় হচ্ছে 3টে মতো ঘর আছে, তার মধ্যে একটা হচ্ছে মাস্টার বেডরুম। আচ্ছা, তো মাস্টার বেডরুমটা যেরকম বন্ধ ছিল, বন্ধই রাখা ছিল, ওটা আর আমরা কেউ খুলিনি। একটা রুমের মধ্যে শ্রীকে পাঠিয়ে দেওয়া হলো, আর একটাতে আমি চলে গেলাম, মানে এল শেপ মতন ছিল আমাদের দুজনের ঘরের পোর্শনটা। তো ওর ঘরটা ঠিক মোটামুটি স্ট্রেট গেলে আমার রুমটা পড়ছে, আর আমার রুমটা এমন জায়গায় যেটা হচ্ছে বাড়ির একদম ব্যাক সাইডে। ওকে, তো আমি মানে ওদের বাড়ি আছে ভালো কথা সব, এবার আমি জানি না ওদের বাড়ির মানে ব্যাপারটা কিরকম। এবার আমি আমার ঘরটায় গেছি, গিয়ে আমি ফ্রেশ ট্রেশ হবো এরকম, তার জন্য লাগেজ একটা সাইডে রাখা, আমি ঘরটা ঢুকে দেখছি যে ঘরটা কিরকম ভাবে কি ব্যাপার। আমি দেখছি আমার ঘরের সাথে অ্যাটাচ একটা ওই ছোট মতন ব্যালকনি করা, আর ব্যালকনিটা আবার কিরকম ওই অনেকটা না উঁচু, গ্রিলটা দেওয়া সুন্দর করে, মানে এমনও না যে পুরোটা লাগানো, কিন্তু অনেকটা উঁচুতে দেওয়া। আমি ব্যাপারটা বুঝলাম না কেন এতটা উঁচু করে দেওয়া, মানে মোটামুটি একদম মানে মোটামুটি ধরো একটা মানে 3-4 ফুটেরও বেশি গ্রিলটা, যেটা আমার মানে ঠিক ভাল লাগেনি দেখে, যে এরকম কেন হঠাৎ করে দেওয়া থাকবে। যাই হোক তার মাঝখানে একটা সুন্দর দোলনা দেওয়া, আবার ওইখান থেকে আর একটুখানি স্টেপ এগোলেই হচ্ছে কি একটা পুকুর মতন রয়েছে। আচ্ছা, তো যাই হোক আমার তো দেখে আমার ঘর খুবই পছন্দ হয়েছে, আমি আবার আমার ঘরে ঢুকে ওই দরজাটা লক করলাম, আমি বাথরুমে ঢুকে গেছি। এবার আমি দেখো এতটা জার্নি করে এসেছি, স্বাভাবিকভাবেই ওরকম গরম, তার মধ্যে স্নান করবো, আমি শাওয়ারটা সবে চালিয়ে দাঁড়িয়েছি শাওয়ারের নিচে, মানে আমি কি বলবো, আমি হয়তো 8 ঘন্টা বাথরুমে ছিলাম,
ওই আধ ঘন্টাই আমার লেগেছে, মানে প্রত্যেকটা সেকেন্ডে আমাকে কেউ কন্টিনিউ দেখে যাচ্ছে। মানে স্নান করা অবস্থাতে কেউ দেখছে বলে তোর মনে হচ্ছে? একদম, মানে কতটা উইয়ার্ড তুমি ভাবো, একটা ওরকম চারদিক দিয়ে লক করা একটা পোর্শন, ইভেন বাথরুমটাও যে জানলা থাকে বাথরুমে সেটাও বন্ধ করা, এরকম ফিলিং হওয়ার কোনো চান্সই নেই। আমার কন্টিনিউ ওই 30 মিনিট যে আমি বাথরুমে ছিলাম, ওই 30 মিনিট আমার ওরকম মনে হয়েছে কেউ তোকে দেখছে একদম। ওকে, তো যাই হোক আমি কোনো রকমের স্নান টান করে বেরোলাম, বেরিয়ে যাই হোক, আর মানে ভীষণই টায়ার্ড। আমরা গিয়ে খাওয়া দাওয়া করলাম, একদম রান্না বান্না করাই ছিল, আমরা খাওয়া দাওয়া করলাম, করে সবাই ওই কিছুক্ষণ 10-15 মিনিট কথাবার্তা বলে শুয়ে পড়েছি গিয়ে, যে একটু ঘুমাবো। কোনো প্রবলেম হয়নি, মানে আমি যে গিয়ে ঘুমিয়েছি, আমি ঘুম থেকে উঠেছি মনে হয় মানে ওই 6টা নাগাদ, অনেকক্ষণ ঘুমিয়েছি। এবার তো যাই হোক আমি ফ্রেশ হলাম, উঠে আবার বাইরে এসেছি, বাইরে একটা বড় মতন হল রুম, তো সেখানে সোফা দেওয়া, ওখানে দেখছি সবাই বসে আছে, ভালো কথা। তো আমরা কি করলাম, হঠাৎ ঠিক হলো যে একটু বেরোবো, বেরিয়ে এদিক ওদিক থেকে একটু ঘুরে এসে আবার চলে আসবো, বেশিক্ষণ না। বেরোলাম, বেরিয়ে ওই টুকটাক একটু ফ্রাইস, তারপরে তোমার কোল্ড ড্রিঙ্ক সব নিয়ে চলে এসেছি। আমরা কত 1-1.5 ঘন্টার মধ্যে চলে এসেছি। এসে ওই যারা মানে যেটা বলিনি আমি, সেটা হচ্ছে ওই বাড়িতে আর কি দুজন থাকতো, একজন হচ্ছে রান্নার জন্য আর এক হচ্ছে কেয়ারটেকার আর একজন, মানে দুপুরে ওনার কাছ থেকে রান্না করা খাবার খেয়েছি। একদম। আর আরেকজন গার্ড থাকতো, সে রাত্রিবেলা, একদম শুধু রাত্রিবেলা ওই গার্ডটুকু দেওয়ার জন্য আসতো, ব্যাস, আর কোনো ওনার কাজ নেই। আর এই দুজন রাত্রি 11টার মধ্যে ওখান থেকে চলে যেত। মানে রাতে যদি মানে আমরা যে রাতে থাকবো এই কয়েকদিন, আমরা চারজনই থাকবো বাড়ির ভেতরে, আর কেউ থাকবে না। তো আমরা যাই হোক এসে ওনাদের বললাম যে একটু চাটা করে পাঠাতে, আমরা ছাদে বসবো। তো ছাদে আমরা চলে গেছি আমাদের মতো। এবার ছাদটা মানে অত সুন্দর একটা বাড়ির ছাদ যে ওইরকম হতে পারে, মানে আমি না গেলে হয়তো বুঝতাম না। ছাদটা দেখছি মানে খুব সুন্দর, কিন্তু মানে রেডি করা সবকিছু, কিন্তু মানে বহু দিন যদি ওটার উপর কোনো কাজকর্ম কেউ না করে তাহলে তো নোংরা হবেই। মানে ছাদের একটা সাইডে দেখছি শেড দেওয়া, আর একটা সাইড ওপেন। এবার একটা ওই যেদিকটা শেড নেই ওখানে ভর্তি টব, তবে একটা গাছেও কোনো ফুল ফল তো পরের ব্যাপার, মানে গাছগুলো নেই আর কি, শুধু টবগুলো রয়েছে। ধুলো ভর্তি, পাতা ফাতা সব পড়ে আছে, মানে বহুদিন ছাদে কেউ ওঠেই না হয়তো, এরকম ব্যাপার। আর তার মধ্যে হচ্ছে ছাদে একটা দোলনা রাখা, যেটা মানে জং পড়ে বিচ্ছিরি অবস্থা, মানে ওই দোলনায় যদি কেউ বসে এত বিচ্ছিরি সাউন্ড, মানে তোমার কানের হাল খারাপ হয়ে যাবে, ক্যাচ ক্যাচ করে যে আওয়াজটা বিচ্ছিরি। মানে ওখানে পাকা মেরে আমার দিদি গিয়ে বসেছে, সেটা সাউন্ডটা শোনার পরেই আমি এটা বললাম ওই জন্য। তো আর তো ওই বসার পর আর কেউ বসেনি ওখানে। যাই হোক আমরা ছাদে গেছি, আর তো নামবো না নিচে, ওই কোন রকম একটু পরিষ্কার করে একটা ওই 17 ইঞ্চি পেতে আমরা বসেছি। মানে আমি একটু ব্যাপারটা বলছি, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরের মাথায় ছাদ, ছাদের মধ্যে দোলনা, রাইট? ওকে, তারপর কি হলো বল। এবার দেখো আমি যেটা বলছি, ওই ফ্রাইজ যা ছিল তার মধ্যে চিকেন, ফিশ, আর মনে হয় না এই দুটোই ছিল। এবার সবাই খাচ্ছে, আমি তো যাই হোক চা দিতে এসছে, আমি চাটা খেয়েছি, খেয়ে এবার আমি সবে হাতে একটা তুলেছি চিকেনের কিছু, হঠাৎ করে মানে এত বিচ্ছিরি একটা স্মেল, মানে কি বলবো, গা ওখানে বমি যে আমি করে দিইনি, মানে ওদের সবার অনেক কপাল ভালো। এবার আমি না সবার দিকে তাকাচ্ছি যে কেউ গন্ধটা পাচ্ছে কিনা, আমি দেখছি ওরা একদম ফ্রিলি যেরকম ভাবে সবাই গল্প করছে, খাচ্ছে, এই করছে, কোনো প্রবলেমই নেই, কাউকে আনইউজুয়াল আমার কিন্তু দেখে লাগছে না। স্মেলটা তুই একাই পেয়েছিস? মানে আমার তো সেটাই মনে হলো। এবার আমি ওদের একবার জিজ্ঞেস করলাম তোরা কিছুর গন্ধ পাচ্ছিস? না পাচ্ছি না। আমি ফার্স্টে ভাবলাম তাহলে কি এই ফ্লাইট গুলো থেকে কিছু, দেখছি না ওখানেও কোনো ব্যাপার নেই। এবার আমি যেই খেতে যাব, মানে অ্যাজ ইফ লাগলো না গন্ধটা যেন আরো বেড়ে গেল। ওকে ওকে। এবার না এটা খাওয়াটা ঠিক হবে না, দরকার নেই, আমার যখন এরকম লাগছে আমি খাবো না, আমি রেখে দিলাম। আমরা হয়তো মানে ধরো 2-3 ঘন্টা ছাদে ছিলাম,
সবাই খাচ্ছে, কিচ্ছু প্রবলেম নেই। আমি মানে এটার পরে আমরা দেখি আরেকবার ট্রাই করে, এরপরে আমি একটা মাছের কিছু একটা তুললাম, সেম কেস। মানে আমি অদ্ভুত ব্যাপার, আমি ওটা হাত থেকে যে নামিয়েছি আমি কিন্তু আর কোনো স্মেল পেলাম না। হাতে তোলার সময় স্মেলটা পাচ্ছি। মানে ইভেন আমি যে ধরো খেতে যাচ্ছি, সেম কেস। না আর দরকার নেই, হয়ে গেছে, কিছু হয়তো প্রবলেম হচ্ছে। এবার দেখো তখন মাথায় কখনোই আসবে না যে এখানে অন্য কিছু ব্যাপার আছে। যাই হোক নিচে গেছি, নিচে গিয়ে খাওয়া দাওয়া হলো। এবার ঘুরতে এসছি, কি ঘুমাবো, তার মধ্যে দুপুরবেলা সবাই অতক্ষণ আমরা ঘুমিয়েছি, ন্যাচারালি ঘুম আসছে না। আমরা বেশ অনেকক্ষণ ধরে গল্প করলাম, করে মোটামুটি 2টো নাগাদ সবাই যে যার ঘরে চলে গেল। মানে নিচতলা একমাত্র আমরা দুজন, আর দোতলায় হচ্ছে আমাদের দাদা আর দিদি, ওরা চলে গেছে ওপরে ওদের ঘরে। এবার আমার তো ঘুম আসছে না, আমি কি করবো, আমি যাই হোক আমি একটা বই নিয়ে গেছিলাম আমার, আমি পড়ছি আমার মতন। বইটা পড়তে পড়তে কোনো একটা টাইমে আমি ঘুমিয়ে পড়েছি, আমি জানিও না সেটা। বেড সাইড ল্যাম্পটা জ্বলছে, আমার ঘুমটা ভেঙেছে ফার্স্ট হচ্ছে গিয়ে, আমি তোমাকে বলেছিলাম আমার এসিতে একটু প্রবলেম হয়, তো ন্যাচারালি আমি ফ্যান চালিয়েই শুয়েছিলাম, যেরকম শুইনি মানে যাই হোক। প্রত্যেকটা রুমে এসি ছিল? হ্যাঁ, নিচতলায় আমি যে মানে ওপরে আমি যাইনি, ওপরের রুম গুলোতে, নিচে আমাদের দুজনের ঘরে এসি ছিল, ওপরেও তার মানে থাকবে হয়তো। তো আমি ঘুমটা আমার ভেঙে গেছে, বিভৎস ঠান্ডা লাগছে আমার। আচ্ছা, আমি তাকিয়ে দেখছি এসি চলছে প্রথম কথা, আর টেম্পারেচারটা যথেষ্ট লো। ওকে, তো আমি যাই হোক আমি এসি তো বন্ধ করেছি, আমি কি জানি আমি এবার এসি চালালাম কখন, তখন ঘুমের ঘোরে আমি এসি বেশি অফ করে আবার শুয়ে পড়েছি। তোর মনে হচ্ছে ঘুমের ঘোরে অত চালিয়েছিস? হ্যাঁ, আমি তখন অত কিছু ভাবিনি, আমি দেখছি এসি চলছে, পাশে রিমোট রয়েছে, মানে অফ করে দিয়ে আমি শুয়ে পড়েছি। তখন অত ভাবার মতো সিচুয়েশনেই নেই। পরদিন সকালবেলা যখন ব্যাপারটা আমার মাথায় এসছে, আমি যে এটা কিরকম ব্যাপারটা হলো, আমি চালাবোই না এসি কোনো সময়, কারণ আমার ব্রিদিং এ প্রবলেম হয় এসির জন্য। এবার বুঝতে পারছি না কি ব্যাপার হচ্ছে, ঠিকও লাগছে না কিছু। খাবার সময় গন্ধ পেলেই, হ্যাঁ, এবার এগুলো মাথায় কিন্তু স্ট্রাইক করছে, কিন্তু মানে কিভাবে রিঅ্যাক্ট করব সেটা আর মাথায় আসছে না, মানে উইয়ার্ড লাগছে একদমই। তার মধ্যে বাথরুমের কেসটা আছে। এবার সকালবেলা যাই হোক উঠলাম, উঠে ব্রেকফাস্ট সব হলো, কিছু কাজ নেই আমাদের, কাজ হচ্ছে গিয়ে গল্প করা, নয়তো নিজের মতন যা খুশি করা, এরকম একটা ব্যাপার। আর সব থেকে অদ্ভুত ব্যাপার, দেখো আমাদের সবার ফোন মোটামুটি হয়তো 1 বছর 1.5 বছর এর বেশি নয়, তার মধ্যে আমার দাদা ল্যাপটপ নিয়ে গেছে। মানে বাড়িতে ঢোকার পর থেকে একটা সিঙ্গেল ঘন্টা যায়নি মানে ফোন চার্জ ছাড়া থাকছে, সারা দিন ফোন চার্জে দিয়ে রাখতে হচ্ছে, থাকছেই না চার্জ। মানে 100% এরকম কেস হয়েছে সেকেন্ড দিন, আমি স্নান করতে যাওয়ার আগে ফোন চার্জ থেকে খুলে রেখে গেছি, কারণ ফুল চার্জ হয়ে গেছে। আমি হার্ডলি আমার বাথরুমটাকে বেরোতে 40 মিনিট সময় লেগেছে। আমি এসে ফোনটা অন করেছি, মানে স্ক্রিনটা অন করে দেখছি ফোনের চার্জ দেখাচ্ছে 29%। 40 মিনিটের মধ্যে 40 মিনিটের মধ্যে কোনো ইউজই হয়নি ফোন। একটা কথা বল, তুই সেকেন্ড দিন যখন বাথরুমে গেলি সেই দিনটাতেও কি সেম ফিলিং হয়েছে? আমি বলছি এবার ওটাতেই আসছি। এবার কাজ নেই যেটা বললাম, এবার সকালবেলা উঠেছি, ব্রেকফাস্ট করেছি, কিছু নেই, চল স্নান করে নি। আমি ঢুকে গেছি বাথরুমে। এবার তখন না মাথাতে নেই তখন আর যে আগের দিন রাত্রিবেলা বলছি, মানে আগের দিন স্নানের সময় গিয়ে কি হয়েছে। আমি বাথরুমে ঢুকেছি, আবার শাওয়ারটা চালিয়েছি, সেম থিং। আর এবার মানে আমার লাগছে কি, ধরো মানে আমার, দেখো আমি একটু শর্ট হাইটেড, ঠিক আছে, এবার আমার মনে হচ্ছে ঠিক আমার কোমরের ওই পোর্শন থেকে না কেউ একটা যেন মানে কারোর একটা টাচ আমার মনে হচ্ছে, আমি প্রপার হয়তো তাকে ফিল করতে পারছি না, কিন্তু কিছু একটা আমার টাচ হচ্ছে, এরকম একটা লাগছে কোমরের পোর্শনে একদম। এবার আমি ফার্স্ট বার যখন ব্যাপারটা হচ্ছে, আমি না ফট করে পেছন দিকে ঘুরেছি যে কি হলো, কিছু নেই। আমি ঠিক আছে, আবার আমি আমার মতো স্নান করছি, হচ্ছে এই সেই। সেকেন্ড বার জিনিসটা যখন হয়েছে তখন আমি না এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, আমি বাথরুম থেকে বেরোই। আমি জানি না ওটা কি ছিল বা কি আমি কি ফিল করেছি, কিন্তু
একটা এরকম টাচ আমি পেয়েছি, কারণ মানে খুব না, মানে কিরকম বলবো, একটা ছোট হাত টাইপের, এটা ধরো মানে বাচ্চাদের হাত যেরকম হয়, মানে একদম ছোট বাচ্চা না কিন্তু মোটামুটি তাকে বাচ্চাই বলা যায়, ছোট মতন হাতটা, সেটা যদি ফট করে এসে তোমার গায়ে টাচ হয় যেরকম তোমার ফিল হবে সেরকম। আচ্ছা আচ্ছা, কোমরে ফিল হয়েছে ব্যাপারটা? হ্যাঁ। মানে পেছনে কেউ দাঁড়িয়ে আছে ফিল হয়েছে কি এরকম টাইপের? না না না, ওরকম কিছু না, আচ্ছা, জাস্ট ওই টাচটা। ওকে ওকে। তো যাই হোক, আমি বাথরুম থেকে বেরোলাম। এবার আমি না তখন ভাবছি যে আমার কি এটা শ্রীকে বলা উচিত, কারণ ওর বাড়িতে এসছি, এরকম কেস হচ্ছে, তার মধ্যে যেহেতু আমার সাথে এরকম একটা অলরেডি ব্যাপার হয়ে গেছে, আর কিছু হলেও তো তখন মাথায় আসে। এবার আমি ভাবছি বলবো কি বলবো না, এবার তারপর ভাবছি যে এরা আবার ভাববে যে বেশি ভাবছে, ঠিক আছে দেখা যাক, এই করে আর কিছু আমি বললাম না সেদিনও। দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যে একটা চল সিনেমা দেখবো, ঠিক আছে সিনেমা দেখবো। সিনেমা দেখা টাকা হচ্ছে কিছুক্ষণ, আমি লাস্টে বললাম যে আর ভাল লাগছে না, আমি ঘরে গেলাম, ঘুম পাচ্ছে আমার। কটা বাজে তখন? কটা হবে ধরো 2:30। আচ্ছা, 2:30 বাজে। আমি ঘরে চলে এসেছি আমার মতন। ঘরে এসে আমি শুয়েই আছি, ঘুমাইনি, মানে ফোন এরকম স্ক্রল করছি এই সেই। আর হঠাৎ করে আমার ওই ব্যালকনিটা যেটা আছে, ওটার যে দরজাটা, ওটার মধ্যে কিরকম বলতো কাঁচ সেট করা, ঠিক আছে। এবার আমার ফার্স্টে মনে হলো আমার ওই দরজাটাতেই কেউ একটা ধাক্কা মারেছে। আমি মাথাটা ঘুরিয়ে দেখলাম যে মানে উঠতে ইচ্ছা করছে না তখন, এতই ল্যাদ লাগছে। তো আমি ঘুরে দেখলাম কিছু না, এখানে আবার কে আসবে, ভুলভাল কিছু একটা হয়তো টিকটিকি ফিকটিকি হয়তো আছে, কিছু হয়েছে। আমি আবার ফোন নিয়ে যা করছি করছি, ঠিক 2-3 মিনিটের মধ্যে নকটা হলো আমার মাথার ঠিক পেছনে একটা জানলা আছে, মানে খাটটার যেখান থেকে আমি মাথা দিয়ে রেখেছি ওটার ঠিক পেছনে একটা জানলা, কাচের ফ্রেম দেওয়া, ঠিক 2টো নক। এবারে না আমি উঠে বসে যে দেখি কে, নকটা তো আর টিকটিকির পক্ষে সম্ভব না। এবার আমি উঠে জানলাটার থেকে মানে খুলিনি আর জানলা, বাট আমি ওখান থেকে দেখার চেষ্টা করছি যে কি ব্যাপার। ওখানে আমি দেখছি জানলার থেকে যে ওই জানলার নিচটাতে একটা বাচ্চা ছেলে, মানে ওর আমি মাথাটা দেখতে পাচ্ছি, সেটা দেখে আমি বুঝলাম যে সেটা একটা বাচ্চাই, বয়েস কাট, যেরকম ছেলেদের চুল হয় বাচ্চাদের সেরকম, ওরকম ভাবে ও ভাবে বসে আছে। বাচ্চাটাকে কি ছেলে মনে হচ্ছিল না মেয়ে মনে হচ্ছিল? হ্যাঁ হ্যাঁ ছেলেই, ওটা ছেলেই, ছেলেদের বয়েস কাটই থাকবে। ওকে। তো দেখে আমি বললাম যে এটা আবার এখানে কোথা থেকে এলো। প্রথম কথা ওই গ্রিলটা অতটা হাইটের, ওর পক্ষে ঢোকা সম্ভব না, আর যদিও ঢোকে আমি আওয়াজ পাবো, কারণ দেখো অতটা গ্রিল থেকে কেউ যদি লাফটাও মারে ওখানে তো একটা আওয়াজ হবে। ঠিক আছে কোনোভাবে ঢুকেছে, আমি আগে বারান্দায় তো যাই। আমি আবার দরজাটার সামনে গিয়ে দেখলাম যে ও বসে আছে কি নেই। আমি যখন অব্দি দেখেছি ও কিন্তু বসেই ছিল। আমি দরজার লকটা খুলে জাস্ট বারান্দায় বেরিয়েছি, আমি দেখছি কেউ নেই ওখানে, কেউ নেই ওখানে। ওকে ওকে। এবার আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে ও ওইরকম ভাবেই ওই গ্রিলটা ক্রস করে বেরিয়ে গেছে, আমি তো দেখতে পাবো, আমি তো দরজাটা ঠিক সামনে দাঁড়ানো, আর ওই লক খুলতে আমার হার্ডলি 1 সেকেন্ড লেগেছে। ওকে ওকে। তো এবার দেখো ওইটা দেখে আমি মানে দাঁড়িয়েই রয়েছি যে কি হলো, দেখলামটা কি। আর আমি যেই টাইমটার কথা বলছি তখন এমন কিছু অন্ধকার হয়নি যে আমি ভুলভাল দেখবো। মানে আমি যখন তোমাকে টাইম বলছি তখন হার্ডলি 3টে বাজে, 3টের সময় অন্ধকারের কোনো গল্পই নেই অগস্ট মাসে, খটখটে রোদ তখন। আমি এদিকে ওদিক দেখছি যে কোনো জায়গা থেকে বেরোনোর জায়গা আছে কিনা, নেই ওখানে। আর ও যদি দোলনাতেও উঠে বেরোতে চায়, দোলনাটা তো নড়াচড়া করবে, সম্ভব না তো ওটা যে থেমে দাঁড়িয়ে থাকবে, যদি দোলনাটাও আমি ধরে নিই, মানে যেটা ব্যালকনির দোলনার কথা বলছি। একদমই। আমি মানে কি আমি বুঝতেই পারছি না যে কি করা উচিত আমার। তো আমি যাই হোক ঘরে আবার এলাম, এসে দূরে বসে থেকে লাভ নেই, আমি বাইরে যাই।
বাড়ি কি দেখছি তখন ওরা ওই সিনেমাই দেখছে, আমি ওদের সাথেই বসে গেলাম। এবার আমি ভীষণ ডিস্টার্বড, আমি মানে না আমার কারোর সাথে আর কিছু আলোচনা করতে পারছি না, মানে কোনো কিছুতে আমি পার্টিসিপেট করতে পারছি, এরকম একটা ব্যাপার, মানে নিজের মধ্যে ব্যাপারটা চলে যাচ্ছে। এবার এটা তো গেল সেকেন্ড দিন দুপুরবেলা। এই করতে করতে সন্ধে হলো, আমি বাড়িতে ফোন করে সবাই আমরা কথা বলছি। এবার আমি আমার মার থেকে প্রথম এই দুদিনের মধ্যে একটা জিনিস খুব শুনছি, যে মানে ধরো কথা বলছি তো, এবার আমাকে মা এক একটা সময় বলছে যে কি তোদের ঘরে কি আর কেউ আছে নাকি, কেরকম একটা মনে হচ্ছে সাইড থেকে কেউ কথা বলছে, আমি কিন্তু ঘরে একা বসে কথা বলছি। আচ্ছা, না ঘরে কে থাকবে, আমি তো তোমার সাথে কথা বলছি এখন। এটা একটা জিনিস ছিল। আচ্ছা, সেকেন্ড দিন তারপরে রাত্রিবেলা। আচ্ছা, রাত্রিবেলা কি হয়েছে, আমরা খেয়ে দিয়ে ছাদে গেছি আবার, 10টা বাজে। এবার ছাদে গিয়ে সবাই যায়নি, আমি গেছি, শ্রী আর মনে হয় ওই কেয়ারটেকার যে ছিল উনি গেছে। আচ্ছা আচ্ছা, মানে আমরা ওনাকে এটাই বলেছিলাম ছাদটার খুব খারাপ অবস্থা, ছাদটা একটু পরিষ্কার করলে ভালো হয়, কারণ ছাদে বসার মতন অবস্থা নেই। তো উনি কি কারণে যেন উনিও গেছে আমাদের সাথে, আমার এখন মনে পড়ছে না। এবার আমি আর শ্রী আমরা একটা কর্নারে দাঁড়িয়ে এরকম কথা বলছি, আমি হঠাৎ করে দেখলাম ওই যে ছাদে যেই দোলনাটা ছিল, যেটা আওয়াজ হচ্ছিল একদম সেটা না এরকম আওয়াজ হচ্ছে, প্লাস জিনিসটা দুলছে। দেখো হঠাৎ করে ওখানে আওয়াজ হওয়াটা খুব অস্বাভাবিক, আর যদি হাওয়াতেও জিনিসটা নড়ে তাহলে যথেষ্ট জোরে হাওয়া দিতে হবে। তারপর লোহার বললি, লোহার তো এবার হাওয়া দিলেও সেটাই বলছি, যথেষ্ট জোরে হাওয়া দিতে হবে, নয়তো হাওয়া ছাড়া ওটা দোলা সম্ভব না। তো আমি ওকে বললাম যে দোলনা নড়ছে কি, উনি কি এবার দোলনায় বসেছে নাকি, মানে আমি ইয়ার্কি মেরেই বলেছি। আমি দেখছি উনি, আমরা যে দিকের কর্নারটায় ছিলাম উনি কিন্তু ঠিক তার অপোজিটের কর্নারটায় দাঁড়িয়ে এদিক ওদিক কি করছে। ওকে ওকে, মানে ওখানে উনি নেই, সুতরাং ওদিকে ওনার দোলনার কোনো ওনার সাথে কানেকশনই নেই। এবার আমি এটা বুঝলাম শ্রীর ব্যাপারটা দেখে একটু অন্যরকম লেগেছে, আমাকে বলছে যে এটা কি হলো, আমি ছাড় বাদ দে, নিচে যাও। নিচে এসে শুনছি যে আমার দাদা নাকি পড়ে গেছে সিঁড়ি থেকে, হঠাৎ করে। তুই সিঁড়ি থেকে পড়লি কি করে? ওকে, আমি সিঁড়ি থেকে, ও ক্লিয়ার বলছে একদম, আমি সিঁড়ি থেকে নামছি, লাস্ট 2টো স্টেপ বাকি, আমার ঠিক মনে হলো আমার ঠিক পায়ের পোর্শনটা কেউ একটা ধাক্কা মারলো, মানে পায়ের দিকে কেউ কাউকে ধাক্কা মারে। ওই যে হ্যাঁ, আমার এটাই মনে হলো। তো আমি স্ট্রেট মুখ থুবড়ে পড়লাম, মানে ওর এমন ভাবেইও পড়েছে, ফোট কেটে গেছে একদম। ফার্স্টের দিন যখন তোরা ঢুকলি তখন তো দিদি সিঁড়ি থেকে চিত হয়ে পড়ে গেল। দিদি না, ওটা শ্রী পড়েছিল আর তোর দাদা। তারপরে সেকেন্ড দিন যেটা হলো সেটা হচ্ছে তোর দাদাও পড়ে গেল ওরকম ভাবে, পায়ে ধাক্কা মারছে। ওকে, তারপর ওর নাকি পায়ে কেউ একটা ধাক্কা মেরেছে। তো এটা গেল, ওকে তো সেই ফার্স্ট এড যা করার করলো। সে ওর তো মানে রাত্রেবেলা খাওয়াই সমস্যা, এমন ভাবে কেটেছে। হ্যাঁ, এবার যাই হোক কোনো রকমে খেয়েও তো ওর ঘরে গেছে। এবার আমি এসে সেদিন রাত্রিবেলা আমার আর কোনো সমস্যা হয়নি, আমি আরামসে ঘুমিয়েছি। ওকে, আর তোদের এই ফোনে চার্জ ড্রেন আউট হওয়ার ব্যাপারটা কি চলছিল? একদম, ওটা তো মানে চলেই যাচ্ছে সারাদিন, বলছি না ফোন সারাদিন চার্জে ঢোকানো, মানে ইভেন ল্যাপটপ অবধি। ওকে ওকে ওকে, তো রাত্রিবেলা সব ঠিকঠাক, যেরকম প্রত্যেক দিনের মতন সকালবেলা উঠে খাওয়া দাওয়া করছি আমরা। আমি পরের দিন সকাল থেকে শুধু স্ত্রীকে নোটিস করছি, মানে থার্ড দিন, যে ও হঠাৎ করে না একটু চুপচাপ হয়ে গেছে। ও ন্যাচারালি যেটাও নয়। রাতে ওই কেসটা দেখার পর, মানে না ওইটার পরে না, মানে পরদিন সকাল থেকে আমি বলছি। রাত্রিবেলা আর ওটা নিয়ে সেরকম আর কোনো কথাও হয়নি, আর রাত্রিবেলা খাওয়ার আগে অব্দি ঠিকঠাকই ছিল। আমি পরের দিন সকালের কথা বলছি। হঠাৎ করে খুব ডিস্টার্ব, এদিক ওদিক মানে হচ্ছে না ওর সাথে। আমি বুঝতে পারছি যে ওর ঠিক নেই। আমি ফার্স্টে 2-3 বার জিজ্ঞেস করলাম তোর কি কিছু হয়েছে? না কিছু হয়নি। ঠিক আছে, হতেই পারে কিছু প্রবলেম, বলতে চাইছে না, বলবে না, হয়ে গেল। এবার হ্যালো, ভীষণ প্রবলেম হচ্ছে রেকর্ডিং এ আজকে। হ্যাঁ, অনেক প্রবলেম হচ্ছে, এত বাধা কখনো পাইনি আসলে।
যাই হোক, তো হ্যাঁ বল তারপর। কোথায় ছিলাম জানো? আচ্ছা ওই তো। হ্যাঁ, দুপুরবেলা। হুম তো দুপুরবেলা আমরা কি ঠিক হয়েছে না, আজকে আমরা একটু কি ওইটাকে কি জানো, ট্রুথ অ্যান্ড ডেয়ার, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো। কিছু করার নেই, কারণ ল্যাপটপ চলছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ বল, শুনতে পাচ্ছি। ওকে। তো এই কিছুক্ষণ খেলার পরে আমাদের ওই একটা মানে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবি বলছিস? হ্যাঁ সেটা খেলা খেলার পর? চলছে। হুম এবার ওই যে বটল যেটা থাকে না, সেটা কাচের ছিল আমাদেরটা। আবার হুম খেলতে খেলতে হঠাৎ করে দেখলাম বোতলটা মানে মানে ব্যাপারটা তো ঘোরাতে হয় তো। এবার দেখো, তুমি যদি ঘোরাও ওটাকেও একটা সার্টেন জায়গা অবধি থাকবে, হুম নিশ্চয়ই সরে গিয়ে অন্য কোথাও গিয়ে ঘুরবে না। আমরা হ্যাঁ, দেখলাম obviously। বোতলটা ঠিক, আমরা 4 জন বসি তো, বোতলটা মাঝখানে। হুম এবার খুব বেশি হলে এদিক ওদিক হতে পারে, একটা পুরো সাইড দিয়ে বেরিয়ে চলে তো যাবে না। না। বোতলটা ঠিক মাঝখান দিয়ে আমার আর শ্রীয়ের পায়ের মাঝখান দিয়ে বেরোলো, বেরিয়ে ঠিক ওই একটা চেয়ার ছিল ওইখানে গিয়ে লাগলো। ভাঙেনি, বাট ওইখানটা গিয়ে ধাক্কাটা খেলো। মানে দেখে মনে হলো কি কেউ একটা ধাক্কা মেরে ওইখানে পাঠিয়ে দিল বোতলটাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার সবাই না এটা দেখে একদম হা হয়ে গেছে যে এটা কি হলো। আমি তো শ্রীর দিকে তাকাচ্ছি, শ্রী আমার দিকে তাকাচ্ছে, কারণ এটা ভুলভাল জিনিস যা দেখার মোটামুটি আমরা দুজনেই দেখছি কয়েকদিন ধরে। ওকে বাথরুমের কেস ফেস এসব আমি সেদিন বলেছি ছাদে দাঁড়িয়ে। আচ্ছা আচ্ছা। ও আর আমি তো কিছু বলছি না, আমরা তো চুপ আছি। আর আমার দাদা শুরু করলো, ধুর কিছুই হয়নি, কারোর একটা পায়ে লেগে বা হাতে লেগে চলে গেছে, নিয়ে আয় বোতলটা আবার খেল, কি আছে। যেটা হয় বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে। তো আমরা তো কেউ আর কিছু বলছি না। আর আমার দিদি তো কুল, ওকে তো দেখে মানে কিছু আমি বুঝতে পারছি না যে ওর দিক থেকে কিছু প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। এই করে মোটামুটি বিকেলটা গেল। এবার আসছি আমি থার্ড ডে নাইটে। মানে কোনোদিন কারোর জন্য কোথাও ঘুরতে গিয়ে এরকম জিনিস না হয়। ওকে, কি হয়েছিল? আমি রাত্রিবেলা খেয়ে দিয়ে উঠে একদম মাকে ফোন করে দিয়েছি যে সব কমপ্লিট, শোবো এবার, যেটা প্রত্যেকদিন করতাম। কথা হয়ে গেছে। তো তারপরে আমি ওই কতক্ষণ 1-1.5 ঘন্টা মতন মনে হয় বই পড়েছি। পড়ে আমি একদম মানে সেদিন আর বই পড়তে পড়তে আমি ঘুমাইনি, বই বন্ধ করেছি, লাইট অফ করেছি, এসি একদম চেক করে আমি শুয়েছি সেদিন। তো নিয়ে আমি ঘুমিয়ে গেছি। আর আমার একটা ব্যাপার হচ্ছে, ঘরে যদি কোনো লাইট জ্বলে আমার ঘুম হবে না। আমার ঘুমটা ভেঙেছে ওই ধরো 2:30 পৌনে 3টে এরকম সময়। ঘুমটা ভাঙার কারণ হচ্ছে আমার সেই সেম কেস, এসি চলছে, আবার এসি চলছে, আবার এসি চলছে, চেক করে ঘুমিয়েছিলি তো? একদম। আর এসির রিমোট আমার খাটের পাশে যে টেবিলের ওপরে আমি রেখে শুয়েছিলাম। আমি ঘরের বেড সুইচ থেকে লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে দেখছি এসির রিমোট রাখা হচ্ছে ঘরের যে সেন্টার টেবিল একটা ছিল, সেন্টার টেবিলের ওপরে, আর টেম্পারেচার হচ্ছে 16, একদম লোয়েস্ট একদম। ওকে, আমি এসি অফ করলাম, ওই রিমোট থেকেই অফ করলাম। এবার উঠে আবার রিমোটটা এনে আমি টেবিলে রাখলাম, আমার বেড সাইডের টেবিলটায়। এবার আমি ওটাকে রেখে খাটে উঠলাম, উঠে লাইটটা অফ করে দিয়েছি আর বেড সাইড ল্যাম্পটা জ্বালিয়েছি। ওকে ওকে। আমি না বসে ভাবছি যে কেসটা কি হচ্ছে এগুলো। এবার এই করতে করতে আমি দেখছি মানে তাকিয়েছি যে দরজার ওই বন্ধ দরজাটার দেওয়ালের দিকের কর্নারটায় আমি দেখছি ওখানে একটা ছেলে, বাচ্চা ছেলে বসে আছে, ওই হাঁটুটা ভাঁজ করে তার উপর মাথাটা রেখে বসে আছে। আচ্ছা আচ্ছা। এবার আমি ফার্স্টে দেখে না ভাবছি আমি ভুল দেখছি না, আমি কনস্ট্যান্ট ওর দিকে হয়তো যতক্ষণ তাকিয়েছিলাম ও কিন্তু ওরম ভাবেই বসে আছে। আমি একটু চোখ টোক মুছে টুছে আবার যখন দেখছি ওরম ভাবেই বসে আছে। এবার আমি দেখছি আস্তে আস্তে ওর না মাথাটা তুলছে, ওর মাথাটা তুলে একদম নর্মাল ভাবে মানে আমার দিকে মুখটা করে ও জাস্ট বসলো এইভাবে।
মানে ও এমন ভাবে বা কিছু কিন্তু আমার দিকে তাকায়নি যেটা দেখে আমার মানে ভয় লাগবে বা কিছু, বাট ওর ওই তাকানোটা, মানে ও খুব শান্তভাবে কিন্তু আমার দিকেও তাকিয়ে আছে, কিচ্ছু এমন প্রবলেম নেই যেটা দেখে আমার ভয় লাগবে বা কিছু। কিন্তু আমি জানি না আমার কেন মানে মানে গা কাটা দিয়ে উঠেছে ওর চোখটার দিকে তাকিয়ে। স্বাভাবিক, তুই একটা জায়গায় এসেছিস, সেরকম বাচ্চাকে দেখিস নি, ঠিক আছে, মাঝরাতে দেখছিস এসি চলছে আর বাচ্চা একটা বসে আছে তোর ঘরে, ভয় পাওয়াটা স্বাভাবিক। এবার তারপরে যেটা আমি নোটিস করলাম, মানে অদ্ভুত ভাবে একটা হাসছে, মানে খুব এমন না যে দাঁতটা বের করে উদ্ভট ভাবে হাসছে সেরকম না, কিন্তু খুব স্লাইড একটা স্মাইল। বাট ওইটা দেখে না তোমার উইয়ার্ড লাগবে, ওর ওই হাসিটা দেখে। মানে একটা মানে ওর বাচ্চাটার বয়স হার্ডলি হবে 7-8 বছর বা ওরকমই, ওর বেশি না। ওরকম একটা বয়সের বাচ্চার ওইভাবে হাসা ইজ ভেরি টেরিবল। তো ও না ওইভাবে আমার দিকে বেশ কিছুক্ষণ দেখছি আমি, মানে আমি যে ওর দিকে তাকিয়েছি ও আমার দিকেই তাকিয়ে আছে। এবারে আমি দেখছি ও মানে সেই যেভাবে বাচ্চাটা হামাগুড়ি দেওয়ার জন্য যেই পজিশনটা নেয়, ওরকম একটা পজিশনেও এলো, নিয়ে ও জাস্ট ওরকম ভাবে হামাগুড়ি দিতে দিতে আমার খাটের দিকে এগোচ্ছে। আমি পুরো মানে মনে হচ্ছে কি আমাকে কেউ, মানে আমার প্যারালাইসিস হয়ে গেছে যেন। আমি দেখছি জাস্ট ওকে ওরম ভাবে এগোচ্ছে আস্তে আস্তে ওই স্মাইলটা নিয়ে। এগোতে এগোতে দেখলাম আমার ঠিক পায়ের ওই জায়গাটা অব্দি এলো, মানে বক্স খাটের নিচ বলে কিছু ব্যাপার নেই, ওইখানে এসে ও থেমে গেল। আমি এবার ওখানে কি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না। আমি দেখলাম দুটো হাত উঠলো, উঠে ওই মানে একটা কাঠের পোর্শন রয়েছে লাস্ট জায়গাটা খাটের, ওখানে জাস্ট দুটো হাত ওরকম রাখলো। মানে হাতগুলো কিরকম বলতো, মানে বহুদিন যদি কেউ ওই জলের মধ্যে হাত যদি কারো চোবানো থাকে, মানে কেমন একটা ফ্যাকাশে মতন হয়ে যায় না, চামড়াগুলো কুঁচকে যাবে, ফ্যাকাশে, হ্যাঁ একটু স্যাঁতস্যাঁতে মতন স্কিনটাও হয়ে থাকে। ওর হাতগুলো দেখে আমার ওরকমই লাগছিল। আর মানে আমার এমন অবস্থা, মানে আমি চাইছি চিৎকার করতে, আমি চিৎকার করার মতন আমার ক্ষমতা নেই, আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। মানে আমি যে সামান্য হাত পা নাড়াবো আমার সেটুকু জোর নেই নিজের ওপর, বুঝতে পারছি। আর এই মোমেন্টে হঠাৎ করে আমি দেখছি যে যে ব্যালকনির দরজাটা ছিল, মানে দাম কেউ মারছে ওখানে ধাক্কা, মানে আজ ভেঙে দেবে দরজা। আমি মানে আমি যে উঠে দেখবো যে কে করছে এটা, আমার বললে আমার অবস্থাই নেই ওইরকম। এবার বেশ সেটা ধরো ওই ধাক্কানোটা হয়তো 2 মিনিট ধরে চললো, তারপর হট করে নিজের থেকেই বন্ধ হয়ে গেল। আর বাচ্চাটা ওর হাত স্টিল ওইরকম ভাবেই রয়েছে, মানে আমি তো ওর ওই হাতের ওদিক থেকে চোখই সরাইনি, আমি যতক্ষণ না মানে নেক্সট ধাক্কাটা আমার মেন মানে বাইরে ঘর থেকে বেরোনোর যে দরজাটা ওইখানে আওয়াজ হয়েছে পরেরটায়, আমি শুনতে পাচ্ছি আমার দাদা আমাকে ডাকছে। মানে ওইটা শুনে না আমি তখন ভাবছি যে না এবার আমি ঘর থেকে বেরোতে পারবো। আর যেই বাইরে থেকে আমি আওয়াজটা পেয়েছি আমি দেখছি ওই মানে যে হাত দুটো ছিল ওখানে কিছু নেই। আর ওইটা দেখে আমি বলছি না এবার এখান থেকে আমাকে বেরোতে হবে। আমি খাট থেকে একটা লাফ দিয়ে আমি দৌড় মেরে দরজাটা খুললাম। খুলে যেটা আমি দেখলাম মানে সে তো আরো বড় টুইস্ট। কিরকম? খুলে দেখছি বাইরে কেউ নেই। আর দাদার আওয়াজ শুনতে পেয়েছিস বাট বাইরে কেউ নেই। ও দরজায় আমাকে ধাক্কা মেরেছে, ডাকছে, মানে বাড়িতে আমাকে যে নামে ডাকে ও আমাকে সেটা বলে ডাকছে যে দরজাটা খোল। যতক্ষণ না আমি দরজাটা ওপেন করেছি তখন অব্দি সাউন্ড হয়েছে, মানে দরজার লক আমি যখন খুলছি, দরজা খুলে আমি যে তাকিয়েছি সামনে দেখছি অন্ধকার করিডোর, কেউ কোথাও নেই। আমি আমার সিচুয়েশনটা ভাবো এবার। আর মানে আমি যখন এদিক ওদিক উকি মেরে দেখছি ওই অন্ধকার করিডোরটাতে, আমার ঘরের ভেতর থেকে আমি বুঝতে পারছি মানে কোনো একটা বাচ্চা অ্যাজ ইফ হাসছে, হাসির আওয়াজ। এটা প্রচন্ড ক্রিপি কিন্তু। মানে আমি একটা তো ভরসা করে আমি ঘর থেকে বেরোতে চাইছি, আমি বেরিয়ে দেখছি সেটা মানে কেসি খেলাম আমি নেমে খাট থেকে। আরো আমি না আমি এই ঘরে আর ঢুকবো না। আমি দরজাটা বাইরে থেকে জাস্ট টেনে আটকালাম, আটকে আমি স্ট্রেট শ্রীয়ের ঘরে ভাই দরজা খুলতে, আমি তুই আগে দরজা খোল বাকি কথা পরে হবে। তো ও তো ঘুমাচ্ছে, আমি তো দুমদাম দরজা মানে ঘুষি ফুসি যা পেরেছি ওখানে তুই দরজা খোল।
তো খুলেছে প্রায় কিছুক্ষণের মধ্যেই খুলে বলছে কি হয়েছে প্রবলেম, বুঝতে সর আমি আগে ঢুকবো ভেতরে। তো আমি ঢুকে তো দরজা একদম বন্ধ করে আমি গিয়ে ধপ করে বসেছি খাটটায়। ও আমাকে এভাবে দেখে একটু শকড হয়েছে। হ্যাঁ মানে ন্যাচারালি আমাকে দেখেনি ও কোনোদিন এইভাবে আমি এরকম ভাবে প্যানিক করছি। তো জিজ্ঞেস করছে আমাকে যে কি হয়েছে। আমি বললাম যে যেটা হয়েছে সেটা এখন আমি তোকে বলতে পারবো না, তোকে শুধু এটুকু বলছি আমি এই বাড়িতে আর থাকবো না, আমি কালকে সকালেই বাড়ি যাবো, তোরা যাবি কি যাবি না তোদের ব্যাপার, আমি কালকে সকালেই বাড়ি যাবো ব্যাস। ও ন্যাচারালি আমি জিজ্ঞেস করছি যে কি হয়েছে সেটুকু তো বল, যে কেন হঠাৎ করে এক রাতের মধ্যে এরকম করছিস তুই। ম্যাডাম তোকে আমি প্রথম সেদিন ছাদে গিয়ে অনেক কিছু বললাম, তুই কিছু ফিল করিস না এই 2-3 দিনের মধ্যে এখানে। ওকে আমি যে এই কথাটা বললাম না ও ফট করে চুপ হয়ে গেল। এবার আমি তখন বললাম যে যদি কিছু ফিল করে থাকিস আমাকে কিন্তু বল, কারণ আমি আজকে রাতে যেটা হয়ে গেছে তারপরে কিন্তু আমি ভুল মানে কিছু যদি নাও হয় আমি তাও থাকবো না, যাই হয়ে যাক না কেন। এবার ও তখন আমার যা বললো মানে আমি তো শুনে ভাবছি যে আমি কোথায় এসে পড়েছি এটা। আচ্ছা। ও বলছে মানে এটা তো আমি আমার সাথে যেটা হয়েছে সেটা তো 3rd ডে, সেকেন্ড দিন রাত্রিবেলা মানে আমি যেরকম লাইট জ্বালিয়ে ঘুমোতে পারি না, ওর আবার একটা কিছু লাইট না জ্বললে ওর হয় না, ওর প্রবলেম আছে অন্ধকারে। এবার ওর ওই মাথার উপরে আর কি একটা ওই 0 পাওয়ারের যেই বাল্ব গুলো জ্বলে ওর আবার একটা কিছু জ্বালিয়ে ও রাত্রিবেলা শুয়েছে। এবার ওই মানে ওর ঘুমটা ভেঙেছে তার কারণ হচ্ছে ওর মনে হয়েছে ওকে কেউ একটা জড়িয়ে ধরে শুয়ে আছে। ওকে। যেটা হওয়া সম্ভব না, কারণ আমার ঘরটায় যেরকম 2টো দরজা, ওর ঘরে একটাই, সেটা হচ্ছে ঘর থেকে বেরিয়ে ওই হল রুমে যাওয়ার জন্য একটাই দরজা। ও দরজা ভেতর থেকে লক করে শুয়েছে, ভেতরে কারোর পক্ষে যাওয়া সম্ভব না। এবার ও একটা কাত হয়ে শুয়েছে, যেদিক থেকে স্ট্রেট তাকালে হচ্ছে গিয়ে একটা ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলের আয়নাটা হচ্ছে গিয়ে ওর ঠিক সামনে আর কি, মানে ও চোখ খুলে দেখতে পাবে আয়নাটা নিজেকে। এবার ঘরে একটা তো লাইট জ্বলছে, এবার ওই আলোতে যাই হোক কিছু হলেও তো দেখা যাবে। ও বলছে মানে একটা মানে মহিলা, আচ্ছা, একটা মহিলা ঠিক মানে ওর ওর ওই পেটের ওখান থেকে ওর হাতটা রাখা ওই মহিলার, আর সে হাতের নিজের আরেকটা হাতের উপর ওর মাথাটা মানে ওনার মাথাটা আর কি ভর দিয়ে রেখে স্ত্রীর দিকেই তাকিয়ে আছে। বাপ রে বাপ। তো সেটা আয়নায় দেখছে যে ওর দিকে মানে তাকিয়ে আছে উনি এইভাবে। তো ওর তো সেটা দেখে স্বাভাবিক যা হওয়ার সেটাই হয়েছে, মানে কি বলবো আর কি। তারপর আস্তে আস্তে ও দেখছে ওটার মুখটা ওর কানের কাছে নামলো, আর খুব মানে একটা কিরকম বলবো তোমাকে, মানে মনে হচ্ছে অনেকটা দূর থেকে কেউ কথা বলছে, কিন্তু মানে উনি কিন্তু ওর মানে ওই ঠিক কানের ওপরেই মুখটা রেখে কথাটা বলছে। যাই হোক ওনার বক্তব্য একটাই ছিল যে এখান থেকে তোরা চলে যা, জাস্ট এই একটা লাইন উনি বলেছে। আর স্ত্রী বলছে মানে আমি জাস্ট দেখছি ওই আয়নার মধ্যে দিয়ে, মানে কথাটা শুনলাম আমি, শেষ হলো কথাটা আর মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড উনি ভ্যানিশড। ওকে ওকে। তো মানে আমি এটা শুনেতে ভাবছি এবার যদি ওকে আমি আমার কেসটা বলি, মানে ওকে তো এই ঘরে আর রাখাই যাবে না, মানে ও একটু এমনিতেই একটু হালকা ভীতু টাইপের। আর তার মধ্যে এই একটা কেস হয়েছে, তার মধ্যে এখন আমি আমার সাথে যা হয়েছে সেটা যদি আমি বলি এখন আজকে রাতে হয়ে গেছে। এক্স্যাক্টলি। বললাম ঠিক আছে যা কথা বলার কালকে সকালে আমি তোর সাথে কথা বলবো, এখন আমি একটু ঘুমাবো, আমার আর মাথা আমার কাজ করছে না। আমার মাথা তখন মানে অলরেডি মাথার যন্ত্রণা আমি পাচ্ছি না, হঠাৎ করে মাথা আমার যন্ত্রণা স্টার্ট হয়েছে, মানে ডেঞ্জারাস পেন হচ্ছে।
সেই মানে যাই হোক ওষুধ টষুধ খেলাম, খেয়ে আমি বললাম, ভাই আমাকে একটু ঘুমাতে দে, আমি তোর সাথে কালকে সকালে কথা বলবো, আর কালকে সকালে কিন্তু বাড়ি যাবো, ব্যাস, এর বাইরে কোনো কথা হবে না বলে আমি শুয়েছি। আর কখন ঘুমিয়েছি আমি যাই না। সকালবেলা যখন আমার ঘুমটা ভেঙেছে তখন দেখলাম 10:30 বাজে। ওকে। তো আমি দেখলাম ঘর ফাঁকা, কেউ নেই। আমি বেরোলাম, বেরিয়ে দেখি ওরা সবাই ওই হলে বসে আছে, আর সবাই খুব মানে গম্ভীর ভাবে বসে আছে। আমি বললাম কি ব্যাপার, কি হয়েছে? যে এবার ও বলেছে কালকে রাতে যে আমি এরকম ভাবে এসছি, এই সেই। আমার দাদা জিজ্ঞেস করে যে কি হয়েছে, আমি বললাম যে আসছি ফ্রেশ হয়ে, এসে বলছি তোকে। তা আমি মানে আমার এমন অবস্থা, আমি ওই ঘরটায় একা ঢুকতে পারছি না। আমি স্ত্রীকে নিয়ে গেছি বাথরুম থেকে আমার জিনিসপত্র আনার জন্য, এনে আমি কমন যে বাথরুম ছিল একটা, সেটার মধ্যে ঢুকে আমি ফ্রেশ হয়েছি। ওকে, তারপর কি হলো? তো ফ্রেশ হয়ে এসে আমি বসলাম। তখন আমি কালকে রাতে যা হয়েছে আমি ক্লিয়ার একদম বলেছি পুরোটা, সাথে স্ত্রীর কেসটাও বলা হয়েছে। তখন শুনছি যে এনাদের দুজনের সাথেও অলরেডি কীর্তি হয়েছে, কেউ কিছু বলেনি। কিরকম? মানে আমার দিদির সাথে যেটা হয়েছে সেটা কালকের মানে থার্ড ডে নাইটেই হয়েছে। আচ্ছা। আর আমার দাদার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে সেকেন্ড দিন বিকেলবেলা। আমার দাদা দেখেছে যে মানে ওর একটা বাতিক আছে দিনে 3-4 বার স্নান করার। এবার তার মধ্যে তখন গরম, ওরকম ওই বিকেল বেলা 4টে নাগাদ নাকি বাথরুমে গেছে স্নান করবে। তো যাই হোক স্নান টান হয়ে গেছে ওর শাওয়ারটা যখন বন্ধ করে আর কি বেরোতে যাবে, মানে কি বলবো, পেছন দিকেও কোনো একটা কারণে ঘুরেছে, আর শাওয়ারের ডান দিকে পড়ছে কোমরটা। এবার দেখো ওই বিকেল 4টে নাগাদ যদি বাথরুমে গিয়ে কেউ লাইট না জ্বালায় তাহলে সেটা মোটামুটি অন্ধকারই বাথরুমের ভেতরটা। ও বলছে ওই অন্ধকারের মধ্যে ও নাকি দেখছে কোমরটার উপরে একটা ওই 8-9 বছর বয়স এরকম একটা মেয়ে বসে আছে, একটা ফ্রক পরা, দুদিকে দুটো চুল বাঁধা, মাথাটা নিচের দিকে নামিয়ে ও নাকি বসে আছে। এবার হঠাৎ করে বাথরুমের মধ্যে ওরকম একটা কাউকে বসে, সেটা অদ্ভুত লাগাই স্বাভাবিক। ও আবার অতিরিক্ত পাকামি করে জিজ্ঞেস করেছে যে কে তুমি, কোথা থেকে এলে এখানে, কিভাবে এলে, হ্যান ত্যান সব নাকি ও জিজ্ঞেস করেছে। মেয়েটা কোনো নাকি কথা নেই, হঠাৎ করে নাকি একদম মানে জোরে হেসে উঠেছে। আচ্ছা আচ্ছা। আমি বললাম তারপর তুই কি করলিটা কি? ও আমাকে বললো আমি আর কিছু করার সাহস দেখাইনি, আমি বাথরুম থেকে বেরিয়ে দরজা লক করে নিচে চলে এলাম। বললাম তো এটা তুই আগে কেন বলিস নি আমাদের? না তোরা আবার ভয় টয় পাবি। যাই হোক, ওকে আর কিছু বললাম না। আমি দিদি আমাকে বলছে তাহলে শোন আমার সাথে কালকে রাতে কি হয়েছে। আবার তোর সাথে কি হলো? মানে আলটিমেটলি যেটা বুঝলাম সবার সাথেই হয়েছে, কেউ কিছু বলছে না। আর মানে এমন হয়তো পজিশনে হয়েছে তখন বলার মতো না স্কোপ পায়নি। তো আমার দিদি নাকি কালকে রাত্রিবেলা মানে থার্ড ডে নাইটে আর কি রাত্রিবেলা দেখেছে যে এরকমই ঘরে ও ফোন এরকম কিছু কারণে ফোনটা স্ক্রল করছে বা কারোর সাথে কথা বলছিল চ্যাটে। ও বলছে হঠাৎ করে আমার মনে হলো খাটের উপরে কেউ একটা উঠে বসলো। দেখো তুমি যদি একটা খাটে একা বসে থাকো, কেউ যদি সেখানে এসে বসে অবভিয়াসলি তুমি বুঝতে পারবে। ওর কথা অনুযায়ী খাটটার ঠিক ওই পায়ের দিকে ধারে নাকি কেউ একটা এসে বসেছে, সেটা ওর মনে হয়েছে। তো ও ফোনের ফ্ল্যাশটা অন করে আর কি জ্বালিয়েছে যে দেখবে কেউ এসছে কিনা। ও বলছে একটা মহিলা, একটা মহিলা সে এসে ওখানে বসেছে দরজার দিকে মুখ করে, মানে ওনার পেছন দিকটাও আর কি দেখতে পাচ্ছে। লম্বা চুল, মানে এতই লম্বা সেটা খাটের ওপর আর কি বেছানো আছে মনে হচ্ছে দেখে। তো ও দেখে আর কি ওনাকে আবার জিজ্ঞেস করেছে যে
আপনি কে? এই কোয়েশ্চেনটা করার পর নাকি হঠাৎ করে উনি দুলতে আরম্ভ করেছে সামনে পেছনে। আচ্ছা আচ্ছা। তো এটা দেখে তো আমার দিদির অবস্থা খারাপ। প্রথম কথা, একটা মহিলা ওরকম ঘরের ভেতরে কি করে এলো, আর সে ওইরকম রাত্রিবেলা ওইসব করছে। মানে ওর এমন অবস্থা, ও চাইছে খাট থেকে নেমে ঘর থেকে বেরোবে, ওই আমার মতন আর কি, নড়াচড়া করার মতন অবস্থা ওর নেই। ওকে উনি বলছে যে তোরা এখান থেকে চলে যা, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। সেম কথা, সেম সতর্কবাণী। এটা বলে উনি নাকি হঠাৎ করে খাট থেকে একটা লাফ দিয়ে নিচে। কতটা ক্রিপি ভাবো এর পরেরটা, মানে উনি নাকি ওরকম একটা মহিলা, সে নাকি ওরকম ক্রল করে ঘর থেকে বেরোচ্ছে, মানে বেরোচ্ছে না, দরজার কাছে গিয়ে নাকি ভ্যানিশড। দরজা তো বন্ধ ভেতর থেকে। এই জিনিসটাও রাত্রিবেলা নাকি দেখেছে। আমি মানে কোথায় এলাম, কেন এলাম। এবার আমি বলছি ভাই তোরা থাক, মানে কি করবি না করবি আমি জানি না। আমি স্ত্রীকে বলছি যে স্ত্রী তুই কাকুকে ফোন করে বল ড্রাইভারকে গাড়ি নিয়ে পাঠাতে, আমি এখানে থাকবো না, আর যে যে যা খুশি করুক, আমি থাকবো না এখানে, আমার পক্ষে সম্ভব না থাকা। মানে গাড়ি দিয়ে চলে গেছিল তোদেরকে? হ্যাঁ, ও আমাদের পৌঁছে দিয়ে চলে গেছে। আচ্ছা। এবার কাকুকে ফোন করা হচ্ছে, নেটওয়ার্ক নেই, ওই বাড়িতে নাকি নেটওয়ার্ক নেই। আচ্ছা। এবার যাই হোক, এই বাড়ির থেকে বাইরে বেরিয়ে, আমার দাদা তো বাড়ির থেকে বাইরে বেরিয়ে কাকুকে ফোন করার জন্য ট্রাই করছে। এবার আমার একটা জিনিস সব থেকে বেশি অড লাগলো তখন, যে যারা বাড়িতে কাজ করছে তারা যদি, মানে এগুলো যদি হয়েই থাকছে মানে এতজন আমরা যখন থেকে, তারা কেন কিছু বলছে না, বা তারা আবার আছে কি করে? এবার ওনাদের দুজনকে আমরা বললাম পুরো যে এসব কিন্তু আমরা দেখছি, আপনারা যদি কিছু জানেন বলুন। কোনো কথা তাদের মুখ থেকে বেরোলো না। এরা কিন্তু লোকাল লোকজন যারা কাজ করছে, যদি বাড়ির পুরনো কিছু কেস থাকে সেটা কিন্তু এদের পক্ষে জানা সম্ভব, বাট ওই যে কেউ কিছু বলবে না। যাই হোক, আমরা তো কোনোভাবে কাকুর সাথে কন্ট্যাক্ট করে গাড়ি তারপর পাঠিয়েছে, আমরা তো বেরিয়ে গেলাম। ওই 3টে মানে সকাল থেকে দুপুর 3টে বেজে গেছে ওই বাড়ি থেকে বেরোতে, এতগুলো ঘন্টা এসেছে তোদেরকে নিয়ে যাবে এন্ড অল। হ্যাঁ, আমাদেরও গোছগাছ করতে হবে একটু হলেও কিছু তো, মানে আমাদের তো আরো 2-3 দিন থাকার কথা ছিল না। 5 দিন মতো থাকবি ভেবেছিলাম। হ্যাঁ, এবার তো যাই হোক আমরা বেরিয়ে গেছি। এবার ন্যাচারালি বাড়িতে জিজ্ঞেস করছে তোদের তো আরো থাকার কথা ছিল, চলে এলি এর মধ্যে। বাড়িতে বললাম সব কেস, শুনে তো তাদের হাল খারাপ। এক্স্যাক্টলি। এবার আমি শুধু কাকুকে বললাম যে কাকু এর কিছু তো ব্যাপার আছে, তুমি সেটা বার করো, কারণ এই বাড়িতে নালে কিন্তু মানে কারোর পক্ষে গিয়ে থাকা সম্ভব না। অন্তত মানে এটা কি নতুন কিনেছিল? পরিষ্কার ওখানে ওরা বলছে যে এখানে থাকতে না, ক্লিয়ার একদম। হ্যাঁ, এখানে এটা কি নতুন কেনা বাড়ি ছিল? নতুন কেনা না, এবার সেটা তারপরে শুনলাম, মানে বাড়িটা হচ্ছে অনেকদিন ধরে পড়েছিল, ঠিক আছে। এবার কাকু কোনো একটা কাজে ওখানে গেছে, গিয়ে প্লটটা মানে অনেকটা বড়, আর মানে জায়গাটা দেখে কাকুর পছন্দ হয়েছে। তো যাই হোক, এই দিক করে খোঁজ নিতে গিয়ে ওই মালিকের সাথে আলাপ হয়, আর সে মানে অতটা বড় জায়গা, মানে পাতি ভাষা যাকে বলে জলের দামে দিয়ে দেওয়া, ওরকম ভাবে দিয়েছে অতটা জায়গা, বাড়ি শুদ্ধ। তো বাড়ির যাই হোক, তখন বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল, মানে ওটাকে তখন থেকে ভুতুড়ে বাড়ি লোকে বলবে। সেটাকে কাকু ঠিক করতে করতে মোটামুটি ধরো 2-3 বছর লেগে গেছে। এবার তারপরে যখন বাড়ি ঠিক হয়েছে, কাকু অনেকবার যাওয়ার চেষ্টা করেছে, যে একটা শখ করে বাড়ি এরকম বানিয়েছে, সেখানে তো যাওয়ার প্ল্যান থাকবেই। যতবার যাওয়ার প্ল্যান করেছে, হয় কারোর শরীর খারাপ, নয়তো কোনো বাড়িতে অশান্তি, নয়তো বাড়ির অফিসিয়াল কোনো প্রবলেম হয়েই চলেছে। ব্যাক হিস্ট্রিটা কি ছিল? ব্যাক হিস্ট্রি হচ্ছে মানে ওই দুজনকে আর কি কাকু তারপর লাস্টে চেপে ধরে, মানে বাড়িতে যারা কাজ করতো। তো ওনাদের কথা অনুযায়ী এটা নাকি ওখানকার লোকাল লোকজন সবাই প্রায় জানে, আর সেই কারণেই বাড়িটা ওখানকার কাউকে দিয়ে উনি, মানে যে মালিক এখনকার, তিনি বিক্রি করতে পারছিল না। কাকু বাইরের
হয়ে গেছে। হুম তাদের কথা অনুযায়ী এই বাড়ির এখনকার মানে যে মালিক ছিল সে হচ্ছে আর কি যে বাড়িটা বানিয়েছে হুম তার দ্বিতীয় পক্ষের ছেলে। আচ্ছা আচ্ছা তো এর যে ফার্স্ট ওয়াইফ ছিল তাদের আর কি একটা ছেলে আর একটা মেয়ে। হুম তো এই যে ভদ্রলোক সে নাকি বিয়ে এই চলাকালীন আর কি আরেকজনের সাথে একটা রিলেশনশিপে ঢোকে। হুম হুম আর সেটা নিয়েই আর কি এদের দুজনের মানে স্বামী স্ত্রীর মধ্যে কিছু একটা ক্যাচাল হতো। আচ্ছা আচ্ছা এবং সেটা একটা টাইমে এমনই পজিশনে যায় উনি ডিক্লেয়ার করে এটা আর কি যে ওনার ওয়াইফ নাকি আত্মহত্যা করেছে আর সাথে ওনার যে মেয়ে ছিল তাকে আর কি নাকি ওনার ওয়াইফই আর কি বিষ খাইয়েছে এরকম কিছু একটা ব্যাপার। আর যে বাড়ির সাথে আমি একবার ফার্স্টে মেনশন করেছিলাম একটা পুকুর ছিল, এই ওনার ওয়াইফ যে মারা গেছে এর ঠিক 3-4 দিন পরে নাকি যে ছেলেটি ছিল তার বডিটা পুকুরে ভেসে ওঠে। তো ওনার নাকি এরকম ব্যাপার যে উনি এসব কিছুই জানতো না, উনি বাড়ির বাইরে ছিল, তো এসে দেখেছে এসব ব্যাপার। ওকে ওকে। তো ওখানকার লোকজনের বেসিক ধারণা যেটা যে উনি কিছু করেছে, সেটার কোনো কিছু ক্লিয়ার হয়নি, বাট প্রমাণ করা যায় না কিছু। না দেখো যেটা হয় লোকের টাকা পয়সা থাকলে পাওয়ার থাকলে বন্ধ করিয়ে দিতেই পারে অনেক কিছু। তো তারপরে উনি যখন সেকেন্ড বিয়েটা করে তারপরে উনি এই বাড়িতে থাকার চেষ্টা করেছিল কিন্তু থাকতে পারেনি। কেন থাকতে পারেনি সেটা কেউ জানে না, উৎপাতের জন্য হয়তো হতে পারে, সেটা কিছু উনি ক্লিয়ার করেন। কিন্তু ব্যাপারটা রটে যায় যে ওই বাড়িতে কিছু সমস্যা আছে, তার কারণ ওই যে পুকুরটা, ওই পুকুরে তারপরে বহু এরকম বাচ্চা আছে যারা এরকম ডুবে মারা গেছে ওই কেসটার পরে। তো ওইদিকে ওই বাড়িটার ধারে পাশে লোকজন যেত না বেসিক্যালি। আর এমনি তো ওই বাড়িটা না মানে কি বলতো ওটা আইসোলেটেড এরিয়া মনে হচ্ছিল, চারপাশে কোনো বাড়ি ঘরই নেই, ওই একটাই বাড়ি ওই পোর্শনটাতে। তো এই সব তো পরে আমরা জানলাম। তো উনি তার জন্য এটা কাকুকে বিক্রি করে। ওনার সঙ্গে যখন কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয় ওনার বক্তব্য হচ্ছে আপনাকে বাড়ি আমি বিক্রি করে দিয়েছি, দায় এখন আপনার, আমার কিছু করার নেই এখানে। তো কাকু আর ওনার সাথে কিছু বলেনি। তারপরে একজনের সাথে কাকুর কথা হয়, সে ওই বাড়িতে যায় এবং তার বক্তব্য হচ্ছে মানে এই বাড়িতে অনেকগুলো স্পিরিটই আছে কিন্তু যে কটা স্পিরিট মেনলি আছে প্রত্যেকে বিভৎস স্ট্রং। হ্যাঁ ওরকম ভাবে মৃত্যু হয়েছে তার থেকে বড় কথা মানে একটা ফিগার ক্রিয়েশন স্পিরিটের পক্ষে যথেষ্ট টাফ। আর সেটা খুব বেশি এটা তোমার চ্যানেল থেকেই আমার জানা, স্ট্রং উইল না হলে হয় না ব্যাপারটা। আর মানে বেসিক্যালি মানে মেন যে 3টে স্পিরিট আছে তাদের মানে দোষ আছে আর কি, মৃত্যুর সময় দোষ পেয়েছে। হ্যাঁ, তো উনি বলেই দিয়েছিল যে মানে ওখান থেকে ওদেরকে সরানো যাবে না, সম্ভব না ওটা, আর যদি সরানোর কেউ চেষ্টা করে মানে খুব বড় একটা কিছু ক্ষতি করে দেবে ওরা। বুঝতে পারছি। তো সেখানে কাকুকে এটাই বলে যে মানে আমি এমন কিছু একটা করে দেবো, তোমরা এখানে আসতে পারবে কিন্তু মানে তোমাদের হয়তো সেটার কিছু ক্ষতি করতে পারবে না, কিন্তু ওদেরকে এখান থেকে সরানো যাবে না, থেকেই যাবে। হ্যাঁ, ওদেরকে সরানো সম্ভব না। তো ওই আর কি ওইভাবেই চলছে। এটাই ছিল কিউরিও ফাইটের আজকের ঘোষলি কল রেকর্ডিং। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কিউরিও ফাইট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে আসছে সপ্তাহে বৃহস্পতিবার দিন দুপুর 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটে এরকম আরও 2টি হরর পডকাস্ট শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।